আজকে আমরা সমতলের এমসিকিউ অংশটা নিয়ে আলোচনা করব। এর আগে ভিডিওতে যে পার্ট 1 যেটা আছে সেটাতে আমরা বিভিন্ন তথ্য এবং তার সঙ্গে অতি সংক্ষিপ্ত পার্টটা নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট টুতে আমরা সংক্ষিপ্ত অংশটা নিয়ে আলোচনা করেছি, আর এখন পার্ট 3তে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, এমসিকিউ 1-এর যে অঙ্কটা রয়েছে এখানে 3টে সমতলের সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলেছে সমতল 3টে একটা সরলরেখায় ছেদ করবে, দিয়ে কতগুলো শর্ত দিয়েছে। তো এক্ষেত্রে আমরা শর্তগুলো দেখে উত্তরটা ঠিক করব। দেখো, শর্তগুলোর মধ্যে প্রত্যেকটাতে কি রয়েছে, এএল, বিএম, সিএম। সেই জন্য আমরা যে সমীকরণগুলো দেওয়া রয়েছে ওখান থেকে এএল বের করব। মানে এএল বের করতে গেলে কী করতে হবে, 2 নম্বর সমীকরণটাকে এ দিয়ে গুণ করব। তারপরে বিএম বের করতে গেলে আমরা কী করব, 3 নম্বর সমীকরণটাকে বি দিয়ে গুণ করব, আর 1 নম্বর সমীকরণটাকে আমরা সি দিয়ে গুণ করব। দিয়ে 3টেতে যোগ করে দেখব কোনোটার সঙ্গে মিলছে কিনা। যদি না মিলে তাহলে যেভাবে বি এর অপশনটা রয়েছে 3টেতে সেইভাবে আমরা দেখব। তো তাতেও যদি না হয় তাহলে 4 নম্বর অপশনে উত্তর হবে। তো দেখবে এটা করে কোন অপশনটা উত্তর আসছে। ঠিক আছে, 2-এর যে অঙ্কটা দিয়েছে, দেখো এখন আমরা এমসিকিউটা মুখে মুখে বলে দিতে পারছি, কারণ আমরা তো সমতল সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, কারণ এর আগে আমরা অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তর অঙ্কগুলো করেছি। তো যেহেতু অঙ্কগুলো করেছি এবং কনসেপ্টটা মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, সেই জন্য এখন একটু ধরিয়ে দিলেই তোমরা কিন্তু করতে পারবে। অবশ্যই যারা ভালো করে শুনে করেছো তারা পারবে, কিন্তু যারা শুধুমাত্র অঙ্কটা টুকে নিয়েছো তাদের কথা আমি কিছু বলতে পারবো না। কারণ যদি ভিডিও অফ করে দিয়ে অঙ্ক টুকে নিতে হয় তাহলে এই ভিডিও দেখে কোনো লাভ নেই। তার জন্য তোমাদের অ্যাপ আছে, তো সেই অ্যাপ দেখে করে নিলেই হবে। যা বলছিলাম, 2 নম্বর অঙ্কটা, একটা সরলরেখা একটা সমতলকে কোন বিন্দুতে ছেদ করবে। তো এটা প্রশ্নতেও থাকতে পারে, মানে এটা এমসিকিউ দিয়েছে, এটা 2 নম্বর প্রশ্নতেও দিতে পারে যে একটা সরলরেখা একটা সমতলকে কোন বিন্দুতে ছেদ করবে। তো এখানে সরলরেখার সমীকরণ দেওয়াই রয়েছে, তাহলে সরলরেখার উপর আমরা যে কোনো বিন্দু নেব। মনে আছে, যে কোনো বিন্দু টি ধরে বা কে ধরে বা এম ধরে বা এস ধরে যে কোনো বিন্দু নেব প্যারামিটার ধরে, দিয়ে সেই বিন্দুটাকে সমতলের উপর বসালেই আমরা প্যারামিটারের মানটা পেয়ে যাব। আর প্যারামিটারের মানটা যখনই পেয়ে যাব, তার মানে প্যারামিটারের মানটা আবার বিন্দুতে বসিয়ে দিলে আমরা বিন্দুটা পেয়ে যাব। ঠিক আছে, 3-এর অঙ্কটাতে 2-এর অঙ্কটা থেকে আর একটু এক্সটেন্ড করে দিয়েছে। কি করতে হবে, এখানে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, দুটো বিন্দু দিয়ে তো আমরা সরলরেখার সমীকরণ বের করতেই পারি, আগের চ্যাপ্টারেই শিখেছি। তাহলে 3-এর অঙ্কটা করতে গিয়ে আমরা কি করতে হবে, দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ করে নেব। তারপরে সরলরেখার উপরে একটা বিন্দু নেব, তারপরে সরলরেখার উপরে বিন্দুটা নেওয়ার পর কি করব, XY সমতলকে যে বিন্দুতে ছেদ করে। তো XY সমতলের সমীকরণটা কি হবে, XY সমতলের সমীকরণ, মানে এখানে XY সমতলের উপর যে কোনো বিন্দু যে কোনো সমীকরণ থাকুক না কেন, তার X এর স্থানাঙ্ক মানে X এর সহগ Y সহগ যদি 0 হয়ে যায় তাহলে শুধু Z থাকবে। তাহলে XY সমতলের সমান্তরাল যে কোনো তলের সমীকরণ হবে Z সমান ধ্রুবক। তো যে বিন্দুটা ধরে নেব, মানে সরলরেখার সমীকরণ বের করার পর যে বিন্দুটা পেলাম সেই বিন্দুর জেড স্থানাঙ্ক যেটা পেয়েছি সেটা সমান 0 করে দিলেই আমরা ধ্রুবকের মানটা মানে প্যারামিটারের মানটা পেয়ে যাব। প্যারামিটারের মান পেয়ে গেলে আমরা বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। বলছি, সমতলের অঙ্ক করতে গিয়ে কিছু জনের কিছু অসুবিধা হয়েছে। আমি বলেছিলাম যাদের ক্লাস 11 2D সরলরেখা করা হয়েছে খুব সুন্দরভাবে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা সেখানে ঠিকমতো করে আসেনি তাদের একটু অসুবিধা হবে। তো সেই অসুবিধাটা তাদের তো এখন কাটিয়ে উঠতেই হবে, আর তাতে করে তাদেরকে একটু বেশি খাটতে হবে। তো যাই হোক, সেটা করতে গিয়ে তোমরা এই যে পয়েন্ট 3টে রয়েছে এগুলোটাকে একটু নোট করে রাখবে। এগুলো নোট করলেই মোটামুটি
এর থেকেও আরও দু একটা পয়েন্ট আছে এখানে বেশি, তো এই কোটার সাহায্য নিয়েও তোমরা অনেকটা মেকআপ দিতে পারবে। যাই হোক, এটা তোমরা খাতাতে লিখে রাখবে। তারপরে দেখো 4 নম্বরে, তো 3 আর 4 প্রায় একই রকমের অঙ্ক দিয়েছে, বলতে গেলে 2 অঙ্কটাকেই 4 আবার রিপিট করেছে, শুধু কি করেছে একটু পিছিয়ে দিয়েছে। 2 সঙ্গে 4 ডিফারেন্স কোথায়? 2 সরলরেখার সমীকরণটাকে পুরো তোমাকে দিয়ে দিয়েছে, আর 4 কি করলো, দুটো পয়েন্ট দিয়ে দিল, দিয়ে বললো তুমি সরলরেখার সমীকরণটা বের করে নাও। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইরকম, 2 সঙ্গে 4 এইটা ডিফারেন্স যে 2 তোমাকে 2 তোমাকে রান্না করে দিয়ে দিল, আর 4 কি করলো, তোমাকে সবজি দিয়ে দিল, মানে কাঁচা সবজি দিয়ে দিল, দিয়ে বললো রান্নাটা করে নাও। এই হচ্ছে তফাৎ। তো 4 এসে কি করবে তুমি, 4 এসে প্রথমে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ বার করবে, তারপরে ঠিক 2 মতো করে নিতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 5এরটা, একটা সমতল অক্ষত্রয়কে এবিসি বিন্দুতে ছেদ করে 3টে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষকে 3টে বিন্দুতে ছেদ করে, এবং যে ত্রিভুজ উৎপন্ন হয় এবিসি তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছি। আবার সমতলের সমীকরণটাও বলে দিয়েছি, এবিসি সমতলের সমীকরণ। তো যেহেতু এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে এ কমা এ, আর তাহলে আর এবিসি সমতলের সমীকরণ দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে ভরকেন্দ্রটা নিশ্চয়ই সমতলের উপর অবস্থিত হবে। সেই জন্য আমরা পি এর মান বার করার জন্য কি করব, ভরকেন্দ্রটাকে সমতলের উপর বসিয়ে দেবো। তার মানে একটা বিন্দুকে সমতলের উপর বসানো আমরা জানি, এক্স ওয়াই জেডের জায়গাতে এটা বসিয়ে দিলে আমরা পি এর মান পাচ্ছি 3a, তাহলে ওটাই হয়ে যাবে। 6 নম্বরে যেটা দেওয়া আছে কোনটা সত্য বের করতে হবে, এটা আমাদের একটু পরিশ্রম করে বের করতে হবে, কারণ এখানে একটা করে চেক করে দেখতে হবে কোনটা সত্য। যেমন 6 এতে কে এর কোন মানের জন্য এ বি সি বিন্দু ত্রয়গামী সমতলের উপর 2k4 বিন্দুটি অবস্থিত। এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এ বি সি 3টে বিন্দু দিয়ে সমতলের সমীকরণটা বের করতে হবে। তাহলে 3টে বিন্দু দিয়ে সমতলের সমীকরণ কি করে বের করতে হয় আমরা জানি, ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে 3টে বিন্দু দিয়ে সমতলের সমীকরণ প্রথম বের করব। সমতলের সমীকরণটা সাধারণ আকারে প্রকাশ করার পর আমরা বিন্দুটাকে বসিয়ে দেবো 2k4, মানে x এর জায়গায় 2, y এর জায়গায় k, আর z এর জায়গায় 4 বসিয়ে আমরা k এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এ সত্য, যদি যে মানটা পাবো মানে কে যে মান পাবো সেটা যদি একটা নির্দিষ্ট মান পাই, তাহলে বলবো যে সর্বদা কে সকল মানের জন্য অবস্থিত নয়। কিন্তু যদি কে কোনো মান পাওয়া না যায়, মানে কে যদি অটোমেটিক নিজে নিজে কেটে যায়, তাহলে বুঝবো কে এর যে কোনো মানের জন্য এই বিন্দুটা মানে 2k4 বিন্দুটা সমতলের উপর অবস্থিত। তাহলে মনে থাকবে, আমরা বিন্দুটাকে সমতলের উপর বসানোর পর যদি কে নিজে নিজে কেটে যায়, মানে কে বাদ পড়ে যায়, কে এর কোনো মানকে আমরা যদি খুঁজে না পাই, তাহলে বলবো কে এর সকল মানের জন্য বিন্দুটা এর উপর অবস্থিত। কিন্তু কে এর যদি নির্দিষ্ট মান পেয়ে যায় 2, 3, 5, 7, 15 একটা নির্দিষ্ট মান পাই, তাহলে বলবো যে কে এর সব মানের জন্য বিন্দুটা সমতলের উপর অবস্থিত নয়। তাহলে এইভাবে আমরা এটা সত্য না মিথ্যা বুঝে নেব। 2 নম্বরটা দেখো, বলেছে 3, 4, -1 বিন্দুগামী একটা সমতলের সমান্তরাল সরলরেখা। তো এখানে সমতলের সমীকরণটা ভেক্টর আকারে আছে, তো ভেক্টর আকারে আমরা যদি ভেক্টর আকারটাকে 2i - 3j + 5k, 2i - 3j + 5k + 7 = 0। তো এটা এই r.n = d আকারে আছে, r.n = d আকারে আর সমতলের সমান্তরাল সমীকরণটা আমাদের বের করতে বলেছে। তো এটাকে আমরা কার্তেশীয় আকারে খুব সহজেই প্রকাশ করতে পারি, কার্তেশীয় আকার। তো কার্তেশীয় আকার কি করতে হয়, এই r এর জায়গাতে r মানে হচ্ছে xi + yj + zk, এটা বসিয়ে এটাকে ডট প্রোডাক্ট করে দিতে হয়। তো ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো, এই ij এর জায়গায় x চলে আসবে আর কিছু না। এই তাহলে কি হবে, এটা 2x - 3y + 5z + 7 = 0। তাহলে এর সমান্তরাল বলেছে, তাহলে এর সমান্তরাল সরলরেখা কি হবে না, 2x
সমান্তরাল সরলরেখাতে শুধুমাত্র ধ্রুবক পদটাই চেঞ্জ হয়। তাহলে কে এর জায়গায় আমরা 7 এর জায়গায় কে ধরে এর সমান্তরাল যে কোনো সরলরেখা হবে এটা। এবার যে কোনো সরলরেখা পেলাম, কারণ একটা সরলরেখা এর সমতলে, এই সমতলের যে কোনো সমান্তরাল সমতল হবে এটা। এখন একটা সমতলের অসংখ্য সমান্তরাল সমতল থাকতে পারে, তাহলে নির্দিষ্ট কি করে করব, যার জন্য একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে। এখানে দেখো বিন্দুটা দেওয়া আছে 3, 4, -1 বিন্দুগামী। তাহলে যখন এটাকে বসিয়ে দেবো আমরা কে এর মানটা নিশ্চয়ই পেয়ে যাবো। তাহলে 3 বসালে আমরা পাচ্ছি 6 -12 -5 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে কে এর মানটা আমরা এখানে পেয়ে যাচ্ছি 6, 5, 6, 11। তাহলে সমান্তরাল সমতলের সমীকরণ আমরা পাচ্ছি 2x + 3y + 5z + 11 = 0। তার মানে ভেক্টর আকারে কি হবে, এটা একই থাকবে, 7 এর জায়গায় হয়ে যাবে 11। তাহলে আমাদের প্রশ্নটা দিয়েছে 7 এর জায়গায় 10, তার মানে এটাও সত্য নয়। এবার চলে যাব আমরা সি কে দেখতে। তাহলে বিটা সত্য হলো না, এটা সত্য হবে কিনা আমি চেক করিনি, ওটা তোমাদের উপর আমি ছেড়ে দিয়েছি। তাহলে এ সত্য বটে কিনা তোমরা ওটা চেক করে নেবে। আমি দেখলাম বিটা সত্য নয়। এইভাবে আমাদের পরপর সবগুলি চেক করতে হবে যতক্ষণ না সত্যটাকে খুঁজে পেয়েছি। সত্যকে খুঁজে পাওয়ার পর পরেরগুলো আর দেখার দরকার নেই, কিন্তু কিছু তথ্য জানার স্বার্থে, যেমন এখানে সমান্তরাল সরলরেখা কীভাবে বের করতে হয়, এটার স্বার্থে আপাতত আমি এখন কিছু জানার জন্য বাকিগুলোকেও দেখে নেব সত্য না মিথ্যা, ঠিক আছে। সেই জন্য এখন আমরা সবগুলোকে চেক করে নেব, কিন্তু পরীক্ষার সময় আমরা যখনই সত্যটা পেয়ে যাবো পরেরগুলো আর চেক করার দরকার নেই। তাহলে এখন আমরা অপশন সিটাকে চেক করব। তো সিতে দেখো একটা নতুন আকার আছে সরলরেখার, সি সত্য কি মিথ্যা এটা আমরা চেক করছি। তো দুটো সমতল দেওয়া আছে, একটা হচ্ছে x - y + 2z = 5, আর একটা সমীকরণ দেওয়া আছে 3x + y + z 3x + y + z = 6। তো দুটো সমতলের ছেদগামী সরলরেখার সমীকরণ, এটা আমাদের নতুন একটা জিনিস। তো দুটো সমতল যদি পাশাপাশি থাকি, দেখো ধরো এই যে খাতার পেজটা রয়েছে, তো এই পেজটা একটা সমতল, এই পেজটা একটা সমতল। তাহলে দুটো সমতল পরস্পরকে ছেদ করছে কোথায় না, এই ভাঁজ বরাবর। তাহলে এই ভাঁজ বরাবর যদি দুটো সমতলকে ছেদ করে, তাহলে এটা তো একটা সরলরেখা হচ্ছে। তাহলে দুটো সমতল পরস্পরকে একটা সরলরেখায় ছেদ করে। তাহলে দুটো সরলরেখার ছেদগামী, দুটো সমতলের এটা একটা সমতল, এটা একটা সমতল, এটা হচ্ছে দুটো সমতলের ছেদ সরলরেখা। তাহলে দুটো সমতলের ছেদ সরলরেখার সমীকরণ আমাদের কি করে বের করতে হয়? ওই ছেদ সরলরেখার সমীকরণ বের করতে গেলে কি করতে হয়, এই সমতলের উপর প্রথমে একটা যে কোনো বিন্দুকে খুঁজে বের করতে হয়। যে কোনো বিন্দু খুঁজে বের করার পর সমতলের অভিলম্ব, দেখো এই যে সরলরেখাটা এখানে পাবো, সরলরেখার দিক অনুপাত চাই, কারণ সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমাদের একটা বিন্দু দরকার, আর কি দরকার, দিক অনুপাতটা দরকার। তো দিক অনুপাতটা কি করে পাবো, তো এই সরলরেখা এই সমতলের উপর অবস্থিত, তাই না। একটা সরলরেখা যদি একটা সমতলের উপর অবস্থিত হয়, তাহলে সমতলের অভিলম্বের সঙ্গে সরলরেখাটা লম্বভাবে থাকবে। তার মানে সরলরেখার অভিলম্বের দিক অনুপাত আর সরলরেখার দিক অনুপাত পরস্পর লম্বভাবে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের তো সরলরেখার সমীকরণ বের করতে বলেনি। সরলরেখার সমীকরণ বের করতে হলে কি বলতাম, আমরা সরলরেখার দিক অনুপাতটা ধরে নিতাম। তাহলে দিক অনুপাতের সঙ্গে এরা লম্বভাবে আছে, সেই হিসেবে আমরা দিক অনুপাতের রেশিওটা পেয়ে যেতাম। তারপরে এর উপরে একটা বিন্দু নিয়ে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারতাম। কিন্তু এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়াই আছে, তো সেই সমীকরণটা এদের ছেদ সরলরেখার সমীকরণ কিনা আমাদের চেক করতে বলেছি। তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে এই সরলরেখার উপর প্রথমে দেখব এই সরলরেখার উপর যে বিন্দুটা দেওয়া আছে, তো সেই বিন্দুটা সরলরেখার সমতল দুটোকে সিদ্ধ করছে কিনা প্রথমে দেখে নেব। তাহলে এখানে বিন্দুটা যত দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখবে, বিন্দুটা দেওয়া আছে কিন্তু সরলরেখাটা প্রতিসম আকারে নেই। এটা কিন্তু তোমাদের সরলরেখা চ্যাপ্টারে বারবার বলেছিলাম, সরলরেখা প্রতিসম আকারে না থাকলে কিন্তু সরলরেখা থেকে তথ্যগুলো আমরা নিতে পারি না।
তো প্রতিসম আকারে নেই কেন বলছি, কারণ এক্স এর সহগ দিয়েছে 4, ওয়াই এর সহগ দিয়েছে 4, তো তাহলে মানে প্রতিসম আকারে নেই। সেই জন্য আমরা প্রথমে সরলরেখাটাকে প্রতিসম আকারে প্রকাশ করে নেব। প্রতিসম আকারে প্রকাশ করার পর x1, y1, z1 যে বিন্দুগুলো পাবো সেইগুলো এখানে বসিয়ে, দুটোর উপরে বসিয়ে যদি সিদ্ধ করি তাহলে বিন্দুটা অবস্থিত হলো। তারপরে কি করব, যে দিক অনুপাতটা পাবো, সরলরেখার যে দিক অনুপাতটা, সেটা এর সাথে এর দিক অনুপাতের সঙ্গে একবার গুণ করে 0 হতে হবে, এর দিক অনুপাতের সঙ্গেও গুণ করে 0 হতে হবে। তাহলে জানবো যে সরলরেখাটা এই সমতলে ছেদ সরলরেখা। ঠিক আছে, তাহলে ওইভাবে আমরা চেক করব। আর ডিটাকে কী করে চেক করব, ডিটাতেও দেখো একটা সরলরেখা একটা সমতল পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা খুব সহজ প্রশ্ন দিয়েছে। প্রথমে আমরা দেখে নেব সরলরেখাটা প্রতিসম আকারে আছে কিনা। এক্ষেত্রে সরলরেখাটা প্রতিসম আকারে আছে, তাহলে আরও সহজ হয়ে গেল। তো সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2, 3, 2, আর সমতলের অভিলম্বের দিক অনুপাত হচ্ছে 4, -2, -1। তো সরলরেখা আর সমতল যদি পরস্পর লম্বভাবে থাকে, একটা সরলরেখা একটা সমতলের উপর যদি লম্বভাবে থাকে, তাহলে সমতলের অভিলম্বের সঙ্গে সরলরেখাটা কি হবে, সমান্তরালভাবে থাকবে, তাই না? তাহলে সমতলের সঙ্গে সরলরেখা লম্বভাবে থাকলে সমতলের অভিলম্ব যদি এইটা হয়, তাহলে এটা সমতলের সঙ্গে সমান্তরালভাবে থাকবে। তার মানে সরলরেখার দিক অনুপাত আর সমতলের অভিলম্বের দিক অনুপাতটা কি হবে, ওদের রেশিওটা 1 হবে। তো আমরা এখানে দেখে নেব 2, 3, 2, আর সমতলের অভিলম্বের দিক অনুপাত হচ্ছে 4, -2, -1। মোটেও একই রেশিওতে নেই, অতএব এখানে সরলরেখার সঙ্গে সমতল লম্বভাবে নেই। তাহলে অপশন আমাদের বি মিথ্যা হয়ে গেল, সি মিথ্যা হয়ে গেল, ডি মিথ্যা হয়ে গেল। বাকি পড়ে থাকলো তোমাদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল এ কে চেক করা, সেই এটা কিন্তু এখনো বাকি পড়ে রইল। ঠিক আছে, এটা তোমরা চেক করে নেবে। তারপরে দেখো 7, 2, 3, 1 বিন্দুগামী সমতলের অভিলম্বের দিক অনুপাত দেওয়া আছে। তাহলে সমতলের সমীকরণ, তো সমতলের অভিলম্বের দিক অনুপাত মানে এ বি সি দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে। তো আমরা সহজেই সমতলের সমীকরণ বের করতে পারি। মানে এ বি সি দেওয়া আছে আর x1, y1, z1 দেওয়া আছে। তাহলে সমতলের সমীকরণ কি হবে, a ইন্টু, তাহলে 7-এরটায় a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইকুয়াল টু 0। এটাকেও এই 3 নম্বর 4 নম্বর হিসেবে তোমরা এটা নোট করে রাখবে। এটা হচ্ছে একটা বিন্দু এবং দিক অনুপাত দেওয়া থাকলে, তাহলে লিখে রাখবে এটা একটা বিন্দু এবং দিক অনুপাত দেওয়া থাকলে সমতলের সমীকরণ হিসেবে এটাকেও নোট করে নেবে। ঠিক আছে, তাহলে 7 অঙ্কটা কিন্তু এ বি সি মান দেওয়াই আছে, 5, 3, 2, এখানে 5, এখানে 3, এখানে 2 বসাবে, আর x1, y1, z1 এর মানটা বিন্দুটা দেওয়া আছে ওটা বসিয়ে দিয়ে সমীকরণ বের করবে। ঠিক আছে, 8-এর দেখো, 8-এর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে যেটা এই সমতলের সমান্তরাল কিনা চেক করতে বলেছে। 8-এর যে আকারটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের 6-এর সিতে। 6-এর সিতে কি বলেছিল, দুটো সমতলের ছেদ সরলরেখার সমীকরণ। আর 8-এ যেটা দিয়েছি, এটা 8-এ যেটা দিয়েছি সেটা দেখো দুটো সমতলের সমীকরণকে একসাথে বসিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে নাকি। দেখো 3x minus 2y plus z, 3x minus 2y plus z plus 3 equal to 0 equal to 4x minus 3y, 4x minus 3y plus 4z plus 1। তো এটা কি দেখতে পাচ্ছি না, এটা একটা সমতলের সমীকরণ, এটা একটা সমতলের সমীকরণ, মাঝখানে 0 বসিয়ে একসঙ্গে লিখে দিয়েছে। তো তার মানে এটাকে দিয়ে ওরা বলেছে কি এটা একটা সরলরেখার সমীকরণ। এইটা আমরা জানি যে এই যে সরলরেখার সমীকরণ বলছি এটা অ্যাকচুয়ালি দুটো সমতলের ছেদ সরলরেখার সমীকরণকে এই সিম্বলটা দিয়ে বলতে পারি, এটা এই আকারটা দিয়ে প্রকাশ করা হয়। দুটো সমতলের ছেদ সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে দুটো সমতলের ছেদ সরলরেখার সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করি।
এই আকারটা থেকে আমরা সরলরেখার প্রতিসম আকারে কি করে যাব, এক্ষেত্রেও আমাদের এর উপরে যে কোনো একটা বিন্দু বের করতে হবে, তারপরে এই দুটো সরলরেখার দিক অনুপাত থেকে লম্বভাবে যে দিক অনুপাতটা আছে সেই অনুপাতটা আমাদের বের করে নিতে হয়। তাহলে এই ক্ষেত্রেও আমরা তাই করব, এই দুটো সরলরেখার লম্বভাবে, তাহলে এই সরলরেখার দিক অনুপাত কত, প্রথম যে সরলরেখাটা রয়েছে এই সরলরেখাটার দিক প্রথম যে সমতলটা রয়েছে এই সমতলের অভিলম্বের দিক অনুপাত হবে, অভিলম্বের দিক অনুপাত কি হবে 3 - 2 1, আর এটা হচ্ছে কি, এটা 4 - 3 4 হলো। এর সঙ্গে যদি কোনো এটা হচ্ছে গোটাটা মিলে হচ্ছে একটা সরলরেখা, তাহলে সরলরেখাটা এই দুটো সমতলের সঙ্গে লম্বভাবে আছে, তাহলে সরলরেখাটা যদি এই দুটো সমতলের ওপরে আছে, তাহলে এই দুটো সমতলের ওপরে থাকা মানে হচ্ছে এদের অভিলম্বের সঙ্গে লম্বভাবে আছে, তাহলে সরলরেখাটার দিক অনুপাত যদি এ বি সি হয়, তাহলে আমরা এটা লিখতে পারবো এ বাই, এটা হবে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বাই -বি বাই আর সি বাই আমরা নিয়ে নেব, তাহলে এ বি সি, তাহলে এ হচ্ছে -8, তারপরে মাইনাস এটা কত -3 মানে +3, তারপরে হচ্ছে -b ইন্টু 12 -4, তারপরে সি ইন্টু -9 -8 মানে +8, তার মানে আমরা পাচ্ছি a বাই -5, b বাই -8 আর সি বাই -1। মাইনাসটাকে উঠিয়ে দিয়ে আমরা এবিসি দ্বিগুণ অনুপাত মানে সরলরেখার দ্বিগুণ অনুপাতটা পাবো কত, সরলরেখার দ্বিগুণ অনুপাতটা পাবো কত, পাবো 5 8 1, 5 8 1 সরলরেখার দ্বিগুণ অনুপাত পেলাম। এখন এই সরলরেখার আমরা দ্বিগুণ অনুপাত পেয়ে গেলাম, তো এই সরলরেখার সঙ্গে যদি কোনো সমান্তরালভাবে থাকি, এই সরলরেখার সঙ্গে সমতল যদি সমান্তরালভাবে থাকি, তাহলে সমতলের সঙ্গে সরলরেখার দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে, কারণ সমতলের অভিলম্বের সঙ্গে লম্বভাবে থাকবে, তাহলে এটা হচ্ছে সরলরেখার দিক অনুপাত। আর সমতলের অভিলম্বের দিক অনুপাত মানে প্রদত্ত সরলরেখা এখানে দেওয়া আছে, সমতলটা দেওয়া আছে 2x - y প্লাস mz = 0, এটা সমতল। এই সমতলের অভিলম্বের দিক অনুপাত হচ্ছে কত, 2 - 1 m। তো সমতলের সঙ্গে যেহেতু সরলরেখাটা বলেছে লম্বভাবে আছে, এই সমান্তরালভাবে আছে, তার মানে এই অভিলম্বের সঙ্গে সরলরেখাটা লম্বভাবে থাকবে। তার মানে লম্বভাবে থাকার শর্তটা আমরা জানি, তার মানে 5 × 2 প্লাস 8 × -1 প্লাস 1 × m = 0। তাহলে এখান থেকে আমরা m এর মান পেয়ে যাব, m সমান হচ্ছে 8 - 10, তার মানে হচ্ছে -2। ঠিক আছে, তাহলে m এর মান -2 হলো। তারপরে দেখো 9টা r.n = q সমতল, নয়টা r.n = q, r.n = q সমতলের x অক্ষের সঙ্গে যে ছেদিতাংশ উৎপন্ন করে তার মান। তো সমতলের ছেদিতাংশ আকার হচ্ছে এরকম x/a + y/b z/c। তো x অক্ষের ছেদিতাংশ হচ্ছে a, তাহলে এখানে আমাদের ভেক্টর আকারে আছে, তো ভেক্টর আকারে থাকলে আমরা এটাকে যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে আর ভেক্টরটাকে আমরা যদি এরকম লিখি যে xi + yj + zk ডট n আছে সমান হচ্ছে q।
এইটার সঙ্গে r ডট n সমান হচ্ছে q। তো প্রথমে এই আকারে আসতে গেলে আমাদের কি করতে হবে, q দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা q দিয়ে ভাগ করে নিই, তারপরে যদি আমরা x টাকে একা করতে হবে, তার মানে x এর নিচে যেটা আসবে সেটাই হচ্ছে x অক্ষের ছেদিতাংশ। x অক্ষের ছেদিতাংশ হচ্ছে a, মানে x এর নিচে যেটা আসবে সেটাই হচ্ছে x অক্ষের ছেদিতাংশ। তো এখানে q দিয়ে ভাগ করার পর আমরা এই আকারটা এরকম পাবো, xi প্লাস yj প্লাস zk ডট বাই কিউ ডট n সমান হচ্ছে 1, এরকম পাবো। এখন আমরা যদি x এর নিচে কি আসবে দেখতে চাই, n ডটটা তো সবার সাথে গুণ হয়ে আছে, তাহলে x এর নিচে কি আসবে, এখানে x এর নিচে আসবে এই আইটাও তো x এর সহগ না, এখানে nটা আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, তার মানে এটাতে আয়ের সঙ্গে আইটা মিশে যাবে, তাহলে একসঙ্গে হয়ে গেলে আমরা এখানে কি পাবো না, x এর নিচে যেটা পাবো সেটা হচ্ছে q থাকবে, তার নিচে চলে যাবে i ডট n, তাহলে q বাই r ডট n, y বাই q বাই j ডট n, আর j বাই q বাই k ডট n। তো এইটা আমরা ছেদিতাংশ আকারে পাবো, তার মানে x অক্ষের ছেদিতাংশ হবে এটা q বাই i ডট n, ঠিক আছে। তারপরে দেখো 10এরটা, দুটো সমতলের ছেদক সরলরেখার সমান্তরাল দিকের একক ভেক্টর। তো এটা কিছুটা আমাদের 8-এর সঙ্গে মিল আছে, এখানেও ছেদক সরলরেখার কথা বলেছি। তো ছেদক সরলরেখা সবসময় সমতলের অভিলম্বের সঙ্গে লম্বভাবে থাকে। তাহলে এখানে 10এরটা যেটা সমতল দেওয়া আছে সেটা প্রথমটার দ্বিগুণপাত হচ্ছে, প্রথম সমতলের অভিলম্বের দ্বিগুণপাত হবে b ভেক্টর r ডট n ভেক্টর থেকে পেয়ে যাবো, কারণ n ভেক্টরটাই হচ্ছে অভিলম্ব ভেক্টর। তার মানে n ভেক্টরটা থেকে এখানে পাচ্ছি 1 1 1, আর দ্বিতীয় সমতলটা হচ্ছে 2 1 2 1 3 2 1 3, আর i j k। তাহলে এদের সঙ্গে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে সেটা কি হবে, এটা এদের সঙ্গে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে সেটা হবে i ইন্টু 3 minus 1 minus j into minus 3 minus 2 plus k into 1 plus 2, তার মানে হচ্ছে 2i plus 5j plus 3k। তো কি বললাম যে দুটো সমতলের সমীকরণ এখানে দেওয়া আছে ভেক্টর আকারে। তো ভেক্টর আকারে সমীকরণ দেওয়া আছে, মানে r ডট n ইকুয়াল টু d এই আকারে দেওয়া আছে। n ভেক্টরটা সমতলের উপর লম্ব, সেই জন্য সমতলের উপরের লম্ব ভেক্টর দুটোর দ্বিগুণপাত আমরা নিয়ে নিলাম। এবার সমতলের উপরের লম্ব হবে, যদি সমতলের উপরেই সরলরেখাটা থাকে, ছেদ সরলরেখা সবসময় সমতলের উপরেই, দুটো সমতলের উপরেই থাকবে। তাহলে দুটো সমতলের উপরেই যখন থাকবে, তাহলে সমতলের দ্বিগুণপাতের সঙ্গে সমতলের অভিলম্বের সঙ্গে সরলরেখাটা লম্বভাবে থাকবে, সমতলের অভিলম্বের সঙ্গে সরলরেখাটা লম্বভাবে থাকবে। সেই জন্য দুটো দ্বিগুণপাতের সঙ্গে লম্বভাবে কোন ভেক্টরটা আছে সেটা আমরা দেখলাম এটা। এবার এর সমান্তরাল ভেক্টরটা বের করে দিলেই হবে। তাহলে এর সমান্তরাল দিকে একক ভেক্টর, এটা আমরা অনেকবার বের করেছি, সেটা কি হয় না √2 স্কয়ার মানে 4, 5 স্কয়ার মানে 25, 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে 9 13 √38, তাহলে 1/√38 ইন্টু 2i প্লাস 5j প্লাস 3k, এটাই হবে এর সমান্তরাল দিকে। তারপরে দেখো 11টা, তো 11তে কি আছে না একটা সরলরেখা আছে, একটা সমতল আছে, বলেছে এই সরলরেখাটা এই সমতলকে কখনোই ছেদ করবে না, কি শর্তে। তো আমরা একটু ভাববো, তো কিভাবে ভাববো যে একটা সরলরেখা একটা সমতলকে ছেদ করবে না, কখন ছেদ করবে না এইটা ভাববো আমরা, যে কখন ছেদ করতে পারবে না। তো একটা সরলরেখা একটা সমতলকে ছেদ করতে পারবে না
যদি সরল রেখাটা সমতলের সমান্তরালে যায়, 1 নম্বর পয়েন্ট। আর যদি সরল রেখাটা না সমতলের উপর অবস্থিত হয়ে যায়, যদি সরল রেখাটা সমতলের উপর অবস্থিত হয় তাহলে তো ছেদ করেই থাকলো, আর যদি সমান্তরাল হয় এবং সরলরেখার উপর অবস্থিত না হয় তাহলে কখনোই ছেদ করবে না। তাহলে এই দুটো পয়েন্টের জন্য আমরা এখানে কি দেখব? দেখো, এই সরলরেখাটা হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল, তাই না? এই সরলরেখাটা হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল। আমরা জানি এটা সরলরেখার সমীকরণ, এ হচ্ছে একটা অবস্থান ভেক্টর আর বি হচ্ছে একটা সরলরেখার সমান্তরাল ভেক্টর। আর এখানে এন ভেক্টরটা হচ্ছে সমতলের উপর লম্ব ভেক্টর। তাহলে এই সরলরেখা এই সমতলের সমান্তরাল হবে যদি এই বি ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল টু 0 হয়। তারপরে একটা শর্ত হচ্ছে বি ডট এন যদি 0 হয়। আর এটা তাহলে 0 হলে কি হবে? 0 হলে এটা সরলরেখার সঙ্গে সমতলটা সমান্তরাল হবে। লক্ষ্য করো কিন্তু সরলরেখার বি ভেক্টরটা যদি এন ভেক্টর ডট প্রোডাক্ট 0 হয়, আমরা জানি ডট প্রোডাক্ট 0 হলে তারা পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তাহলে এখানে কেন সমান্তরাল হচ্ছে? কারণ এনটা সমতলের সঙ্গে এমনিতেই লম্বভাবে আছে। তাহলে এন যেহেতু সমতলের লম্ব ভেক্টর, তাহলে সমতলের লম্বের সঙ্গে সরলরেখার সমান্তরাল এরা পরস্পর যদি লম্ব হয়ে যায় তাহলে সরলরেখার সঙ্গে সমতলটা সমান্তরাল হবে। তাহলে বি ডট এন যদি 0 হয় তাহলে সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হলে ছেদ করতে পারবে না। আর একটা শর্ত কি না, যদি সরলরেখাটা সমতলের উপর অবস্থিত হয়ে যায় তাহলে তো ছেদ করেই থাকলো। তো সেটাতে আমরা কি করে বুঝবো? যদি এই অবস্থান ভেক্টর মানে এ একটা বিন্দু, এই বিন্দুটা যদি সমতলের উপর অবস্থিত হয়ে যায় তো সেটা কি করে হবে? কি করে বুঝবো? না এ ডট এন ইকুয়াল টু যদি কিউ হয় তাহলে জানতে হবে এ ডট এন ইকুয়াল টু যদি কিউ হয় তার মানে বিন্দুটা সমতলের উপর অবস্থিত, মানে সরলরেখাটা সমতলের উপর অবস্থিত। তাহলে এই দুটো শর্ত যদি সিদ্ধ হয় তাহলে সরলরেখাটা সমতলকে ছেদ করবে না। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নটা দেখো, এটা খুব সহজ প্রশ্ন, নিজে করতে পারবে। একটা সমতলকে দুটো বিন্দুর সংযোগ সরলরেখা কি অনুপাতে বিভক্ত করে? প্রথমে আমরা অবস্থান ভেক্টরগুলোকে বিন্দুতে প্রকাশ করে নেব, সমতলটাকে প্রয়োজনে আমরা কার্টেসীয় আকারে প্রকাশ করে নেব, দিয়ে m/n ধরে m/n অনুপাত ধরে আমরা বিন্দুটা স্থানাঙ্ক বের করব। সেই স্থানাঙ্কটা সমতলের উপর বসিয়ে দিয়ে আমরা mn এর অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দেখো এটা দুটো সরলরেখা একতলীয় হওয়ার শর্ত। এটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে পাবো, তবু আমি একটু বলে রাখছি যে দুটো সরলরেখা x1 বাই a1 সমান y মাইনাস y1 বাই b1 সমান z মাইনাস z1 বাই c1 একটা সরলরেখা। আর x মাইনাস x2 বাই a2 সমান y মাইনাস y2 বাই b2 সমান z মাইনাস z2 বাই c2। 2 নম্বর, এই দুটো সরলরেখা একই তলের উপর থাকার শর্ত। তাহলে একতলীয় হবে বা একটা তলের উপর অবস্থিত হবে যখন, তাহলে এটা শর্ত, যখন x1 মাইনাস x2 y1 মাইনাস y2 আর z1 মাইনাস z2 z1 মাইনাস z2 আর এর দ্বিগুণপাত a1 b1 c1 আর এর দ্বিগুণপাত a2 b2 c2 এটা যদি 0 হয় তাহলে একতলীয় হওয়ার শর্ত হচ্ছে এটা। তাহলে আমরা 13 যে এমসিকিউটা দিয়েছি, বলেছে সরলরেখা দুটো একতলীয় হবে কোন শর্তে, তাহলে এখান থেকে আমাদের এই শর্তটা প্রয়োগ করে এখান থেকে কে এর মানটা বের করতে হবে। ঠিক আছে, 13টা তাহলে এই শর্ত প্রয়োগ করে করবে। আর শর্তটা মনে রাখবে, এই শর্তটাকে খাতায় নোট করে রাখবে, একতলীয় হওয়ার শর্ত কি এটা খাতাতে নোট করে রাখবে। তারপরে দেখো 14 নম্বরে, যে সমতলের উপর একটা সরল রেখা ও একটা বিন্দু অবস্থিত তার সমীকরণ।
তো এটা তো খুব সহজ প্রশ্ন। একটা সমতলের সমীকরণ বের করতে বলেছে, যার উপরে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর তার উপরে একটা বিন্দু দেওয়া আছে। তাহলে একটা সমতলের উপরে একটা বিন্দুর অবস্থান দেওয়া আছে আর সরলরেখাটাও সমতলের উপর অবস্থিত। তাহলে যেহেতু সরলরেখাটা সমতলের উপর অবস্থিত, তাহলে সমতলের উপরে আমরা দুটো বিন্দু পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে দেওয়া আছে এই বিন্দুটা, আর একটা হচ্ছে সরলরেখার উপরে যে বিন্দুটা রয়েছে। তাহলে সমতলটার উপরে আমরা দুটো বিন্দু পাচ্ছি, 6, 3, 4 একটা বিন্দু আর 3, 2, 0 আর একটা বিন্দু। আর এই দিক অনুপাতটা কিন্তু সরলরেখার দিক অনুপাত। তাহলে সমতলে অভিলম্বের দিক অনুপাত dr যদি a b c হয়, এটা ধরে নিলাম, তাহলে আমরা কি পাবো? তাহলে সমতলের সমীকরণ হবে কি হবে? a ইন্টু x মাইনাস a1। তাহলে এই বিন্দুটাকে আমরা নিলাম, তাহলে x মাইনাস 3 প্লাস b ইন্টু y মাইনাস 6 প্লাস c ইন্টু z মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটাকে আমরা সরল করে পাচ্ছি, বা এই বিন্দুটাকে এর উপরে বসিয়ে পাই 3, 2, 0 বিন্দু সমতলের উপর অবস্থিত, সমতলের উপর অবস্থিত। তাহলে আমরা কি পাবো? 3 বসালে আমরা পাচ্ছি 0 প্লাস 2 বসালে এখানে পাচ্ছি মাইনাস 4b আর 0 বসালে এখানে পাচ্ছি মাইনাস 4c ইকুয়াল টু 0, মানে b প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ পেলাম। আর এই 1, 5, 4 হচ্ছে সরলরেখার দিক অনুপাত, আর ABC হচ্ছে সমতলের অভিলম্বের দিক অনুপাত। তাহলে এরা পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এই দুটো থেকে যেহেতু ABC আর 1, 5, 4 এই দুটো পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে এখান থেকে আমরা পাবো a ইন্টু 1 প্লাস 5 ইন্টু b প্লাস 4 ইন্টু c সমান হবে 0। এখন এই দুটোকে যদি আমরা সমাধান করে নিই, b প্লাস c সমান হচ্ছে 0। তাহলে এখানে 0 আছে এটার ক্ষেত্রে। তো এখান থেকে আমরা পাবো a বাই মাইনাস b বাই c বাই a বাই কত পাবো? 5 মাইনাস 4। b বাই পাবো 1 মাইনাস 0। আর c বাই কত পাবো? না 1 মাইনাস 0। তার মানে a বাই 1, b বাই মাইনাস 1 আর c বাই 1। তাহলে এই তিনটে পেলাম আমরা সমতলের দিক অনুপাত। তাহলে সমতলের সমীকরণটা আমরা এখান থেকে পেয়ে যাব। অতএব সমতলের সমীকরণ বা নির্ণয়ের সমতলের সমীকরণ হবে, এখানে আমরা 1 বসিয়ে নিচ্ছি এর জায়গাতে। তাহলে 1 ইন্টু x মাইনাস 3 মাইনাস 1 ইন্টু y মাইনাস 6 প্লাস 1 ইন্টু z মাইনাস 4 সমান হচ্ছে 0। তার মানে x মাইনাস 3 মাইনাস y প্লাস 6 প্লাস z মাইনাস 4 সমান হচ্ছে 0, বা x মাইনাস y প্লাস z সমান 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে মাইনাস 1 মানে 1। এটাই হবে সমতলের সমীকরণ।